ভাইয়ের কাছ থেকে, যিনি কয়েক বছর আগে ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিলেন। ঘটনাটি তিনি সেখানকার এক লোকাল গাইডের কাছ থেকে শুনছেন। তিনি আমাকে গাইডের ভাষায় ঘটনাটি শেয়ার করেছেন, তাই আমিও তিনি যেভাবে বলেছেন সেভাবেই ঘটনাটি বলার চেষ্টা করছি। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি অতুল, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আমি বেশ কয়েক বছর আগে এখানের জায়গাটির নাম উল্লেখ করতে না পারার জন্য দুঃখিত, একজন লোকাল গাইড হিসেবে কাজ করছি। কিন্তু আমি আপনাদের যে ঘটনাটি বলবো তার সাথে এই স্থানের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি ঘটে ভারতের কোনো এক মেন্টাল অ্যাসাইলামের আশেপাশে। ঘটনা শুরুর আগে অ্যাসাইলামের বর্ণনা দেওয়া জরুরি। অ্যাসাইলামটি ছিল ব্রিটিশ আমলের তৈরি। এই অ্যাসাইলাম আগে ব্রিটিশদের মিলিটারি বেস হিসেবে পরিচিত ছিল। ব্রিটিশ রাজ্যের পতন হবার পর এখানে অ্যাসাইলাম প্রতিষ্ঠিত করা হয়। মিলিটারি বেস হওয়ার কারণে অ্যাসাইলামটি ছিল বেশ বড়। বিল্ডিং দেখলেই বোঝা যেত এই অ্যাসাইলামে অনেক কিছুর সাক্ষী বহন করে চলেছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেক আগের, আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগের কথা। অ্যাসাইলামে রোগীর সংখ্যা বেশি ছিল না, তাই সেখানে কয়েকজন নার্স ছাড়া আর কাউকেই খুব একটা দেখা যেত না। রাতের বেলা দূর থেকে দেখলে মিটমিট করে কয়েকটি লাইট জ্বলতে দেখা যেত। তখন সেই অ্যাসাইলামের আশেপাশের বাড়িঘর কিছুটা কমই ছিল। অ্যাসাইলামটি ছিল ঘন অরণ্যে ঘেরা। সেই ঘন অরণ্যে এক ছোট্ট কুটির বানিয়ে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। লোকমুখে শোনা যেত তিনি নাকি ডাকিনী বিদ্যা চর্চা করতেন, যাকে আমরা সকলে উইচক্রাফট বলে থাকি। তাকে অনেকবার ধরার চেষ্টা করেও কেউ সফল হতে পারেনি। তার ঘরে গিয়ে কখনোই তাকে পাওয়া যেত না। আবার কখনো কখনো সেই কুটিরের আশেপাশে একজন মধ্যবয়স্ক মহিলাকেও নাকি দেখা যেত। আশেপাশে থাকা অল্প সংখ্যক বাড়ির বাসিন্দারা প্রতি অমাবস্যার রাতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেত। শব্দের উৎস ছিল সেই বৃদ্ধার বাড়ি বা তার আশেপাশের জায়গা। অনেকের ধারণা ছিল ডাকিনী বিদ্যার সাহায্যে অমাবস্যার রাতে বলিদান করে নাকি নিজের আয়ু বাড়ানো যায় আর বয়স কমানো যায়, আর তাই সেই মহিলার শারীরিক অবস্থার পরিবর্তন হতো, বিধায় তাকে চেনা যেত না বলে তাকে ধরাও যেত না। অর্থাৎ তিনি বয়স কমিয়ে ফেলতেন। ডাকিনী বিদ্যার আরেকটি বিষয় ছিল, আর সেটি হলো যদি কেউ টানা 7টি অমাবস্যা বলিদান করতে ব্যর্থ হয় তাহলে সে ডাকিনী বিদ্যা দ্বারা প্রাপ্ত চেহারা হারাবে আর নিজের আসল বয়স ও চেহারা ফিরে পাবে এবং আয়নায় তার আসল চেহারা সবসময় দেখা যাবে। একবার সেই অ্যাসাইলামের পাশে থাকা একটি বাড়ি থেকে একটি 5-6 বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। আশেপাশে থাকা গুটি কয়েক বাড়ির সকলের কাছে খবরটি পৌঁছে যায়, আর সকলেই রাতের বেলায় সেই মেয়েটিকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর জঙ্গলের এক পাশ থেকে কেউ একটি হৃদয় বিদারক আওয়াজ শুনতে পায়। সকলেই সেখানে যায়, গিয়ে দেখে সেখানে কম বয়সী এক মহিলা ছোট নিখোঁজ হওয়া মেয়েটির গলা কেটে সেখান থেকে ছিটকে পড়া রক্ত একটি ছোট পেয়ালাতে নিয়ে অনেকটা চায়ের মতো করে চুমুক দিয়ে খাচ্ছে, অর্থাৎ সেই রক্ত পান করছে, আর কিছুটা রক্ত আঙুলে লাগিয়ে তার সামনে রাখা একটা সাদা কাপড়ে কিছু একটা লিখছে। মেয়েটিকে খুঁজতে আসা মানুষজন তাকে সব দিক থেকে ঘিরে ফেলে আর তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলতে চায়, কিন্তু তার চেহারা দেখে কেউ আর সাহস করেনি। তার চোখের মণি দুটি একেবারে লাল হয়ে গিয়েছিল আর তার মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত পড়ছিল। মহিলার চুল ছিল খুবই ময়লা আর উস্কো খুস্কো, হাতের নখ অনেকটাই বড় ছিল এবং তার নখগুলো খুব ধারালো ছিল বলেই মনে হচ্ছিল, কিন্তু মহিলার চেহারা ছিল অপূর্ব সুন্দর। সকলে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল আর কয়েকজন গিয়ে কেরোসিন তেল এনে তার গায়ে দূর থেকেই ছিটিয়ে দিচ্ছিল। তার গায়ে আগুন লাগিয়ে দেয়া হয় এবং ডান হাত ও ডান পার প্রায় 70% পুড়ে যায়। পাশে থাকা মেন্টাল অ্যাসাইলামের এক ডাক্তার হইচই শুনে সেখানে আসে আর লোকাল পুলিশের সাহায্যে সেই মহিলাকে সেখান থেকে এনে সেই অ্যাসাইলামে ভর্তি করায়। যে ডাক্তার তাকে এনে ভর্তি করায় তার নাম ছিল অনিমেষ, আর সে সেখানে কয়েক মাস যাবৎ ডিউটি করছিলেন, তাই তিনি সবটা জানতেন না। তিনি তাকে এনে হাত ব্যান্ডেজ করে দেন এবং তাকে সেই অ্যাসাইলামের একটি রুমে রাখা হয় প্রাথমিক চিকিৎসা শেষে।
ডাক্তার অনিমেষ দিনে কয়েকবার তাকে চেক আপ করতে যেতেন আর তার সাথে কথা বলতেন। সেই মহিলা ডাক্তারকে বারবার তাকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করে, কিন্তু ডাক্তার তাকে সুস্থ না হলে ছাড়তে রাজি ছিলেন না। এভাবে কয়েকদিন পার হয়ে যাবার পর হঠাৎ একদিন এক আজব ঘটনা ঘটে। ওই অ্যাসাইলামের প্রতিটি রুমে থাকা রোগীর প্রত্যেকেরই হাত কেটে যায় এবং হাত কেটে রক্ত দিয়ে দেয়ালে একটি নকশা আঁকে তারা। প্রতিটি লোকের নকশা একেবারে একই রকম ছিল। নকশাগুলোর মধ্যে বিন্দুমাত্র পার্থক্য খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওই মহিলাই শুধুমাত্র অক্ষত ছিলেন। সকল রোগীকে নিয়ে চিকিৎসা দেবার পর কয়েকদিন পর সব ঠিক হয়ে গিয়েছিল। এভাবে প্রায় 1.5 মাস কেটে যাবার পর ডাক্তার অনিমেষ একদিন সেই মহিলার রুমে গিয়ে দেখেন মহিলার চুল পেকে যাচ্ছে আর তার চেহারায় কেমন যেন একটা বয়সের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। মহিলাটির দাঁত কালো হয়ে গিয়েছিল আর তার হাতে থাকা ব্যান্ডেজ খুলে সে তার নিজের চেহারা ঢাকার চেষ্টা করছিল। অনিমেষ কিছু বুঝতে পারছিলেন না। অনিমেষের সাথে থাকা নার্স অনেক ভয় পায় এবং তাকে বলে, স্যার, একটা ডাকিনি এটা। ডাকিনির নাকি সময় মতো বলে দিতে না পারলে আসল চেহারায় ফিরে যেতে হয়। আপনি একে ছেড়ে দিন, নইলে কি হবে ভগবান জানে। অনিমেষ তার কথা শুনে তাকে ধমক দিয়ে বলে, এসব বিলিভ করো না, আর এসব নাকি মানুষের মুখে রটা সব কুসংস্কার। এসবে কান না দিয়ে তিনি নার্সকে নিজের কাজ করতে বলেন। নার্স তার রুম থেকে বেরিয়ে গিয়ে তার ব্যাগে থাকা ছোট একটা আয়না নিয়ে সেই মহিলার রুমের সামনে যায় আর তার সামনে আয়না ধরে আয়নার দিকে নজর দিতেই তাকে কুচকুচে কালো এক বৃদ্ধা মহিলা বসে আছে দেখতে পায়, যার হাত আর পায়ের পুড়ে যাওয়া অংশ থেকে মাংস খুলে খুলে পড়ছে আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। নার্স ভয়ে ডক্টর অনিমেষের কাছে ছুটে যায় তাকে সব জানাতে, কিন্তু সেখানে না পেয়ে নার্স তার টেবিলে শরীর খারাপের কারণ দেখিয়ে আর্লি লিভের একটি অ্যাপ্লিকেশন রেখে চলে যায়। নার্সটি অ্যাসাইলামের কোয়ার্টারে থাকত। রাতের বেলা সে চিৎকারের আওয়াজ শুনে অ্যাসাইলামে গিয়ে দেখে অ্যাসাইলামের এক কোনায় আগুন জ্বলছে। সে এক দৌড় দিয়ে অনিমেষের রুমে গিয়ে দেখে ডাক্তার অনিমেষ মেঝেতে পড়ে আছে আর তার গলা কে যেন নখের আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। তার রুম থেকে একজন মানুষের রক্তমাখা পায়ের ছাপ ছিল আর পুরো রুম জুড়ে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ ছিল। সে সেখান থেকে বের হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে সেখানে পানি দিয়ে আগুন নিভাতে ব্যস্ত থাকা কয়েকজন তাকে নিয়ে যায়। 2 দিন পর তার জ্ঞান ফিরে আসলে তাকে জানানো হয় অনেক চেষ্টা করেও অ্যাসাইলামের আগুন নেভানো সম্ভব হয়নি, আর এই অ্যাসাইলামে থাকা মোট 7 জন রোগী নাকি পুড়ে মারা গেছে। অ্যাসাইলামে ওই মহিলা সহ 7 জন রোগী থাকায় নার্স ভাবে সেই ডাইনিও হয়তো সেখানে পুড়ে মারা গেছে। এরপর থেকে সেই অ্যাসাইলাম সেভাবেই বন্ধ পড়ে আছে। সেখানে কেউ যাবার সাহস করে না। এই ঘটনার পর সেই নার্সের মতো অনেকেই ভেবেছিল সেই ডাইনি সেখানেই পুড়ে মারা গেছে। তাই আশেপাশের বাড়ির সকলেই অনেকটা স্বস্তিতে থাকা শুরু করলো। কিন্তু কিছুদিন পর আবার অমাবস্যার রাতে ছোট বাচ্চার চিৎকার আশেপাশের মানুষের ঘুম কেড়ে নেয়। সকলে অনেক খোঁজ করেও কোনো কিছু পায়নি। এর কিছুদিন পর এক নার্সের খোঁজে তাদের বাবা মা সেখানে আসেন আর এসে অ্যাসাইলাম বন্ধ, অ্যাসাইলামে পুড়ে যাওয়ার চিহ্ন দেখে মেয়ের খোঁজে অ্যাসাইলামের পাশের এক বাড়িতে গিয়ে সব শোনেন। তার মেয়ে অ্যাসাইলামে নতুন জয়েন করায় তার কথা কারোরই মনে ছিল না। আর অ্যাসাইলামে আগুন লাগার পর কয়েকজন নার্স ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে বাড়ি চলে গিয়েছিল বিধায় আলাদা করে আর কারো খোঁজ করা হয়নি। এলাকার লোকজন তখন কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা রাতে আবার বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে ভেবে তারা মনে করতে থাকে সেই ডাইনি হয়তো এখনো বেঁচে আছে। আর যে 7 জন সেদিন আগুনে পুড়ে মারা গেছে তাদের মধ্যে একজন হয়তো সেই নিখোঁজ নার্স। কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই কেউই এই বিষয়টি নিশ্চিতভাবে জানত না। এভাবে কেটে যায় আরো 4টি অমাবস্যা। 5ম অমাবস্যা রাতে সেই ডাইনির গায়ে যারা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছিল তারা তাকে তাদের বাড়ির সামনে দেখতে শুরু করে। সেদিন রাতেই তাদের প্রত্যেকে নিজেরাই নিজেদের গায়ে আগুন লাগায় আর তাদের মধ্যে 2 জন মারাও যায়। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চলে আসে। তাদের মধ্যে যাদের জ্ঞান ফিরে এসেছিল তারা সবাইকে বলে রাত 3টার দিকে দরজার আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে তাদের সামনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। এরপর
আর কিছু মনে নেই। এরপর তারা নিজেদের এই অবস্থায় হাসপাতালে আবিষ্কার করে। তাদের কথা শুনে সকলে খুব অবাক হয়, আর এমন কাজ কিভাবে হলো তা চিন্তা করতে থাকে। কোনো উপায় না দেখে একজন অঘরী তান্ত্রিকের কাছে যায়, সব সমস্যার কথা তাকে জানায়। সেদিন তান্ত্রিক তাদের কথা শুনে এক কথায় রাজি হয়ে যায়, আর খুব উৎসাহী হয়ে সেদিনই সেই মহিলা যে জঙ্গলে থাকতো সেখানে যেতে চায়। এলাকার মানুষজন তাকে সেই জঙ্গলে নিয়ে যায় আর তান্ত্রিককে সেই মহিলার ভাঙা কুটির দেখিয়ে দেয়। তান্ত্রিক তাদের সেখান থেকে চলে যেতে বলে, আর বলে সেই কুটিরে আজ রাতে সে থাকবে আর সেই ডাইনিকে তার তন্ত্র সাধনা দিয়ে মেরে ফেলবে। সবাই তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে হঠাৎ সেই তান্ত্রিক সেই এলাকার এক বাড়িতে এসে দরজা ধাক্কাতে থাকে আর তাকে সাহায্য করার জন্য অনুরোধ জানাতে থাকে। তার চিৎকারে অনেকেই চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর সেই তান্ত্রিকের পেছনে সেই ডাইনিকে দেখতে পায়। তান্ত্রিকের গলায় তখন একটা রক্ত পড়ছিল এবং তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে। তান্ত্রিক প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাত দিয়ে গলা চেপে ধরে এবং সেই ডাইনি মহিলা হিন্দি ভাষায় তখন বলতে থাকে যে এই তান্ত্রিকই তাকে বশ করতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুদূত এসেছে তাকে মারার জন্য। এবং তান্ত্রিকের রক্তের যে ব্যাপারটা সেটা হচ্ছে, সে বলছে যে তান্ত্রিককে সে দেখে নেবে, এরকম টাইপের কিছু কথাবার্তা সে তান্ত্রিককে বলে এবং সেখানে সে ধমকাতে থাকে এবং সে বলে যে কোনোভাবেই সে তার ডাকিনী দেবীকে হারাতে পারবে না। ডাইনি এই কথা বলে অট্ট হাসি দিয়ে নিজের বিজয় জানান দিতে থাকে, আর সেই সময় সেখানে জ্বলতে থাকা লাইটগুলো সব একসাথে নিভে যায়। অন্ধকারে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ভোরের আলো ফুটলে সকলেই লক্ষ্য করে এলাকাবাসীর 3টি মেয়ে গায়েব। তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরেও পাওয়া যাচ্ছিল না। সেদিন ছিল অমাবস্যার রাত। সেই রাতেও সকলে দল বেঁধে মেয়েদের খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। হারানো মেয়েদের বাবা মা পাগলের মতো কান্নাকাটি করতে থাকে আর মেয়েদের খুঁজতে থাকে, কিন্তু তারা ব্যর্থ হন। পরের দিন সকালবেলা সেই মেয়ে 3টির মধ্যে একজনের গলাকাটা রক্তশূন্য লাশ একটি গাছে ঝুলতে দেখা যায়। এবার লাশটি অনেকটা অন্যরকম ছিল। লাশের মুখে কোনো দাঁত ছিল না, আর হাতের অনামিকা আঙুল কাটা ছিল। লাশের বুকে অনেক আঁচড়ের দাগ ছিল, যা কোনো বন্য পশুর দ্বারাই সম্ভব। এলাকাবাসী এই দৃশ্য দেখে ভয়ে বাকরুদ্ধ হয়ে যায়, আর বাকি 2 মেয়ের বাবা মা কান্নায় ভেঙে পড়েন। এর পরের অমাবস্যায় বাকি 2 মেয়ের লাশ পাওয়া যায়, কিন্তু এবারে লাশের অর্ধেক অংশ পাওয়া যায়। লাশের বুকের নিচ থেকে বাকি অংশ ছিল না। দেখে মনে হচ্ছিল লাশের গলার চামড়া ছিঁড়ে রক্তপান করেছে সেই ডাইনি। এলাকার মানুষ সব দেখে এর বিহিত করার কথা ভাবতে থাকে। তারা সকলে বড় কোনো তান্ত্রিকের খোঁজ করতে থাকে, কিন্তু তারা যাকেই এই সমস্যার কথা বলে সবাই ভয়ে ও আতঙ্কে আর যোগাযোগ না করার অনুরোধ করতে থাকে। অঘরী তান্ত্রিকের মতো শক্তিশালী তান্ত্রিক সেখানে হার মেনেছে। সেখানে তারা নিজেদেরকে ছোট শিশুর সমতুল্য মনে করে। সাহায্য করা থেকে তারা পিছিয়ে যায়। কোনো উপায় না দেখে এলাকাবাসী পুলিশকে জানায়, আর পুলিশ এসে সেই মহিলার খোঁজ করতে থাকে, কিন্তু তাকে কিছুতেই পাওয়া যায় না। অবশেষে অনেক চেষ্টার পর পুলিশ তাকে খুঁজে পায় একটি নিষ্পাপ প্রাণ কেড়ে নেয়ার আগ মুহূর্তে। পুলিশ তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ সেই মহিলার লাশ আগুনে পুড়িয়ে ফেলে। এরপর সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু আসল তাণ্ডব শুরু হয় এরপর থেকে। সেই ডাইনিকে আবারও কিছুদিন পর অনেকেই দেখতে থাকে। প্রথমে মনের ভুল ভাবলেও পরে যে পুলিশ তাকে গুলি করেছিল সেই পুলিশের বিকৃত লাশ দেখে সবাই বুঝতে পারে তারা ভুল দেখেনি। পুলিশের লাশের গলা মাথা থেকে আলাদা করা ছিল, আর তার চোখ ছিল না। তার ডান হাত ছিল অর্ধেক মিসিং। এবারে এলাকাবাসী মারাত্মক ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না। এভাবে আস্তে আস্তে সেই এলাকায় এক মৃত্যুপুরীতে রূপ নেয়। এলাকার মানুষ প্রায় সব সময় সেই ডাইনিকে একটি লাঠি ভর করে বিকৃত হাসি দিতে দেখে। যারা তাকে দেখে তাদের ভাষ্যমতে ডাইনির চোখের কোটরে চোখ আছে কিনা বোঝা যাচ্ছিল না। তার দাঁতগুলো ছিল কালো এবং দাঁতগুলো খুব ভয়ঙ্কর। মাথার ওপরে বট গাছের মতো ঝাঁকড়া চুল, কুণ্ডুলি পাকিয়ে আছে। সব দেখার পর এলাকার মানুষ প্রায় হাল ছেড়ে দিয়েছিল। তখন তারা শেষ চেষ্টা হিসেবে সেই অঘরীদের সর্দারের কাছে যায় সাহায্যের জন্য। অঘরী সর্দার তাকে অনেক টাকা আর 11টি মৃত কঙ্কাল দিতে হবে বলে জানিয়ে দেয়। এলাকাবাসীতে রাজি না হলে অঘরী শেষে 3টি কঙ্কাল আর কিছু টাকার বিনিময়ে রাজি হয়। অঘরী সর্দার তার সাথে আরো 25 জন অঘরী শিষ্য এনে সেই ডাইনির কুটিরের পাশে বসে যজ্ঞ আর
মন্ত্রপাঠ করতে থাকে। এলাকাবাসীর মধ্যে কয়েকজন সেখানে ছিল, আর এক সময় তারা লক্ষ্য করে চারিদিকে গাছপালা সব ভেঙে যাচ্ছে, আর প্রচণ্ড চিৎকারের মাধ্যমে সেই ডাইনির আবির্ভাব ঘটে। অঘরীর সর্দারকে দেখে ডাইনির আগে গজগজ করতে থাকে। সর্দার তাকে জিজ্ঞাসা করে তাকে মেরে ফেলার পরেও সে কিভাবে ফিরে আসলো, এবং সে তখন জানায় যে সে 2.5 যুগ ধরে ডাকিনী সাধনা করছে এবং এখন পর্যন্ত সে 111টি বলি দিয়েছে, এবং তার ওপরে নাকি তার সেই ডাকিনী দেবী সন্তুষ্ট হয়েই তাকে এই ক্ষমতা দিয়েছে, তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে। এবং সে আবারও বলে যে যে সর্দার এখানে আছে সেই সর্দারকে তাকে কোনোভাবেই দমন করা সম্ভব না। ডাকিনীর কথা শুনে অঘরীরা কিছুটা ভয় পায়, আবার মন্ত্র পড়তে শুরু করে। ডাইনি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠে আর পাগলের মতো অঘরীদের কাছে গিয়ে তাদেরকে আঁচড় কাটতে চেষ্টা করে। এমন সময় তান্ত্রিক তার কাছে এক পুটলিতে থাকা কিছু মাটি ডাইনির দিকে ছুঁড়ে মারতেই ডাইনি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে আস্তে আস্তে ধোঁয়ায় পরিণত হয়ে যায় এবং সেই পুটলির মধ্যে ঢুকে পড়ে। অঘরী তখন বলে, এই ডাইনিকে বন্দি করা সম্ভব হয়েছে আমার শিষ্যদের জীবনের বিনিময়ে, কিন্তু একে মারা সম্ভব নয়। একে এই কুটিরে আটকে রাখবো, এই কুটিরে কেউ যেন প্রবেশ না করে। এই কুটিরের চারপাশে আমি গোল নকশা এঁকে দিচ্ছি, কেউ যেন এই নকশা পার না করে, আর যদি কেউ ভুলে তা পার করে তাহলে আমার কাছে থাকা এই শুকনো মাটি আর নকশার ওপর ছিটিয়ে দিতে হবে। এই মাটি আপনাদেরই দেওয়া সেই 3 কঙ্কালের হাড় মিশ্রিত। ডাইনি যে পুটলিতে বন্দি আছে তা আমি এই কুটিরে রেখে যাচ্ছি, আর কুটিরের দরজা আর জানালার মন্ত্র পড়ে সুতা দিয়ে বেঁধে যাচ্ছি, কেউ যেন তা না খোলে। আর এই মেঝেতে মন্ত্রটি লিখে রেখে যাচ্ছি, কেউ যেন এইগুলো নষ্ট না করে। এভাবেই তান্ত্রিক কিছু বাড়তি সুতা আর হাড় মিশ্রিত মাটি দিয়ে চলে যায়। যাবার আগে সে এলাকাবাসীকে 2টি বড় কাগজে কিছু কথা লিখে দিয়ে এই কাগজটি সেই ঘরের উঠোনে আর একটি কাগজ ঘরের ভেতরে রেখে যেতে বলে। প্রথম কাগজে লেখা ছিল, ডাইনি কুটিরে বন্দি, নকশার ভেতরে না দিয়ে পা, প্রস্থান করো জলদি। দ্বিতীয় কাগজে লেখা ছিল, ভুল করিয়া গিয়াছু ঢুকিয়া, আমার মন্ত্র করিয়া পাঠ, বাঁধিয়া সুতা পার করো চৌকাঠ। এলাকাবাসী তান্ত্রিকের কথা মতো কাজ করে আর কাগজ লাগিয়ে চলে আসে। এর কিছুদিন পর শহর থেকে এক লোক জমি কিনতে সেই অ্যাসাইলামের এলাকায় আসে, আর জমি পরিদর্শন করতে করতে সেই কুটিরের কাছে পৌঁছায়। প্রথম ধাপ পার করার পর দ্বিতীয় ধাপ পার করে সে দেখে ঘরের ভেতর সম্পূর্ণ অন্ধকার, আর একটা কাগজে জল করে জ্বলছে তান্ত্রিকের লেখাগুলি। সেই অন্ধকার ঘরে একটি আগুনের গোলা দেখে ভয়ে কাগজে লেখা মতো কাজ না করে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে তান্ত্রিকের 2জন শিষ্য অ্যাসাইলাম এলাকায় আসে। তাদের মধ্যে একজন কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে যায়, তারা যারা তান্ত্রিকের সাথে সেই রাতে ছিল, যে রাতে সেই ডাইনিকে বন্দি করা হয়। আর একজন সেই কুটিরে যায়। এলাকাবাসী গিয়ে দেখে তান্ত্রিক মরে পড়ে আছে আর তার গলায় আঁচড় দেয়া। তান্ত্রিকের এক শিষ্য বলে, কাল রাতে তান্ত্রিকের সর্দারের চিৎকারে তাদের সকলের ঘুম ভাঙে। তারা ছুটে এসে দেখে তান্ত্রিক গলায় হাত দিয়ে মরে পড়ে আছে, আর তান্ত্রিকের ঘরের বাইরে কিছুটা দূরেই এক বুড়ি দাঁড়িয়ে বিকৃত হাসি হাসছে। তার হাতে একটি লাঠি আর দাঁতগুলো বেশ ভয়াবহ রকমের, এবং সে বুঝতে পারে এটি সেই ডাইনি। তাই দ্রুত এলাকাবাসীকে নিয়ে চলে আসে এবং একজন সেই কুটিরে সব ঠিক আছে কিনা দেখার জন্য যায়। শিশুটি কুটিরে গিয়েছিল, সে ফিরে এলে কুটিরের দরজা সুতা খোলা ছিল, যার জন্য এই ডাইনি বের হতে পেরেছে, কিন্তু পুটলি খোলা হয়নি জন্য সে একেবারে মুক্ত হতে পারেনি। শিষ্য সেখানে গিয়ে নিয়মমতো মন্ত্র পড়ে সুতা বেঁধে হাড় মিশ্রিত মাটি নকশার ওপরে ছিটিয়ে দিয়ে চলে আসে। তারপর বারবার সাবধান করে দেয় সেখানে যেন আর কাউকেই ঢুকতে দেয়া না হয়। পরে এলাকাবাসী সেই কুটির ঘিরে কাঁটা তারের একটি বেড়া বানিয়ে দেয়, আর কেউ যেন সেখানে ঢুকতে না পারে। এরপর আর কখনো সেই বুড়িকে দেখা গিয়েছে বলে কেউ শোনেনি। এই ছিল ঘটনা। ঘটনাটি শুনে আমার গা শিউরে উঠেছিল, তাই ঘটনাটি আমি ভূত.com-এর সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ রাসেল ভাই কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আসসালামু আলাইকুম। সিফাত, ভালো থাকবেন। আমি এই ঘটনাটা পড়লাম কেন? ঘটনাটা যথেষ্ট সিনেম্যাটিক, রাইট? ঘটনাটি বেশ অন্য রকমের। আমি তার জন্য সিফাতকে সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি যখন পাই এবং পড়ি আমি তখন ফোন দেই, এবং ফোন দিয়ে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সিফাত, এই ঘটনাটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, সোর্স কি অথেন্টিক কিনা? সে বলল সোর্স একেবারেই অথেন্টিক, এবং সে বলেছিল যে আমার কাছেও যখন অস্বাভাবিক লেগেছিল তখন আমি সোর্সকে জিজ্ঞেস করি, এবং সোর্স বলে যে হ্যাঁ, যে বলেছে সে এইভাবেই বলেছে, এবং সেই কারণে সোর্সের সাথেও আর কোনো কিছু আসলে করা সম্ভব হয় নাই। সোর্সের কথা অনুযায়ী যিনি বলেন তার হয়তো বর্ণনা এরকম ছিল।
তো যাই হোক, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একসময় মিশরের রাজসভায় এরকম ম্যাজিশিয়ানরা থাকতেন এবং তারা নানান ধরনের জাদুবিদ্যার মাধ্যমে নানান ধরনের জাদু দেখাতেন এবং সেই জাদুগুলো ছিল এর চাইতেও আরও বেশি রূপকথাময়। এবং সত্যি কথা বলতে সেই জাদুগুলো তখনকার মানুষের কিন্তু মানে অনেককেই আকৃষ্ট করতো এবং এই ধরনের নানান রকমের উইচক্রাফট প্র্যাকটিস যারা করে এবং এই সমস্ত জিনিসপত্র যারা করে সে সমস্ত ডাইনিদের যাদের আমরা বলে থাকি একসময় কিন্তু খ্রিস্ট ধর্ম অনুযায়ী তাদেরকে কিন্তু মারা হতো এবং আপনারা পুরো ফিল্মে হয়তো দেখেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হতো মেরে। তো এই জিনিসগুলো কিন্তু পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে এবং এখন পৃথিবীতে পশ্চিমে দেশগুলোতে এখন সেই অবস্থাটা অনেক পরিবর্তিত হয়েছে। এখন মানুষ সেখানে খুব নিয়মতান্ত্রিকভাবেই মানে অনুমতি নিয়েই এই প্র্যাকটিসগুলো করতে পারে। আপনারা যদি খোঁজ নেন তাহলে আপনারা জানতে পারবেন। সেই কারণে আমি এই ঘটনাটা পড়েছি। তবে এইটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা আমি যেমন জানি না, আপনারা যদি কোনো কিছু জানেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন এবং আপনারা যে কোনো মন্তব্য করলে আমি সেটা মাথা পেতে নেব। আমি শুধুমাত্র এই ঘটনাটি চমৎকার লেগেছে বলে আপনাদেরকে উপস্থাপন করলাম এবং এর চাইতেও ভয়ঙ্কর বা এর চাইতেও রহস্যজনক বা এর চাইতেও বিস্ময়কর ঘটনা কিন্তু ম্যাজিশিয়ানরা ঘটান। সেই জন্যই আমি বললাম এই ঘটনাটা আমার পড়া এবং সেই ম্যাজিশিয়ানদের ম্যাজিকের সাথে তুলনা করলে এটা তেমন কোনো ঘটনাই না। আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন। আমাদেরকে ইমেল করুন russell.booth.com@gmail.com-এ। আমরা আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি পরের ঘটনায়। এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে এই দুজনের কাউকেই আপনাদের না চেনার কথা নয়, কারণ ঘটনাটি এসেছে খুলনা থেকে। আর খুলনা মানেই তো বুঝতে পারছেন সৈকত ভাই। হ্যাঁ লিসেনার্স, সৈকত ভাই এই ঘটনাটি এনে দিয়েছেন এবং যার পরিবারের সাথে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই। শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের একটি ঘটনা গত রোজার ঈদ স্পেশাল এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সুমন এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ছিল 1990 কি 91 সাল। সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মহল এলাকায়। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। একদিন রাত্রে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটি করতে করতে একসময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব। এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই, মনে করেছে এমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে। কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল, এত রাত হয়ে গেল। উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও উনি খবরটা দেন যে সুমন ভাইয়ের আম্মা তো তার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে। এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না, এখন আসো তোমরা একটু খুঁজে দেখো। সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন। সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং সেই পুকুরের পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে। কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে। তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে। এদিকে সুমন ভাইয়ের ফুপু এবং তার সাথে আরো কয়েকজন মহিলা ওনারা ওই পুকুর পাড়ে ওই আম গাছের দিকে যেতে থাকেন। ওনারা আম গাছের যখন কাছাকাছি এসেছে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওনারা দেখেন সুমন ভাইয়ের আম্মা গলায় ফাঁস দিয়ে আম গাছের একটি উঁচু ডালের সাথে ঝুলছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। এই দৃশ্য দেখে ওনারা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনাদের চিৎকারে পাশে অন্য লোক যারা ছিল, যারা খুঁজতে বের হয়েছিলেন তারাও সেখানে চলে আসেন। চলে আসার পরে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন তারা ঘটনাটি খুলে বলেন।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওনারা আম গাছের কাছে গিয়ে কিছুই দেখতে পান না। দেখেন সেখানে কিছুই নেই। তখন সবাই তাদেরকে বলে তোমরা তো ভুল দেখেছো, কিন্তু তারা বলে না না, আমরা ঠিকই দেখেছি। তাহলে সুমন ভাইয়ের আম্মা কোথায় গেলেন? যখন তারা কি দেখলো, কেন চিৎকার করলো, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ চলছিল, দূর থেকে একজন বৃদ্ধ মহিলার ডাক তাদের কানে আসে। পুকুরের অপোজিট পাশেই একটি ঝুপড়ি রয়েছে, সেখানে তাদেরই দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি একজন বয়স্ক মহিলা, সেখানে থাকেন। তখন সবাই সেখানে যান, গিয়ে দেখেন সুমন ভাইয়ের আম্মা ওই বুড়ি মহিলার সাথে বসে আছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। তখন বলে যে তুমি এখানে কিভাবে আসলা? তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে আমি বাসা থেকে বের হয়ে প্রথমে পুকুর ঘাট ধারে যাই, পুকুরের ঘাটে কিছুক্ষণ বসে থাকি, তারপরে আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম। আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম, তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করে কথা বলছে। তখন আমার একটু ভয় লাগে এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে, উনি জেগে আছে। তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছে এবং ওনার সাথে বসে আমি গল্প করছি। তখন সুমন ভাইয়ের যে আত্মীয়া, যে মহিলারা, যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে, এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন। সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই অবাক হন যে আমি তো আসলে ওই জায়গাটার ফিস ফিস শব্দ শুনে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে। যাই হোক, ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন, আবার বাসায় চলে আসেন। এই রাত্রের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে আরো কিছু ঘটনা ঘটতে থাকে। তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি। লিসেনার্স, একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা। এশার নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা, কিন্তু পানি উঠছিল না। তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন, ঠিক আছে পুকুর ঘাট থেকে আমি অজু করে আসি। যেহেতু ওনার বাসার পাশেই এই পুকুর ঘাটটি ছিল, তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন, অজু করে যখন উনি উঠে আসবেন, হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাঁতার কেটে কেটে আসছে, জাস্ট লাইক কুমির। কুমির যখন সাঁতার কেটে আসে তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ দেখা যায়, মুখের একটা অংশ ভেসে থাকে। তো সুমন ভাইয়ের আম্মা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন পুকুরের মাঝখান থেকে কুমিরের মতো কিছু একটা সাঁতার কাটতে 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 উনি যেই ঘাটের কাছে আসছেন সেদিকে আসছেন। যতই কাছে আসে ততই সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এটি কুমির না অন্য কিছু, মাছ না অন্য কিছু। এবং যত কাছে আসছিল সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এই জিনিসটার মাথা অনেকটা মানুষের মতো। যখন একদম কাছে চলে আসে, সুমন ভাইয়ের আম্মা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান, যে এটির সারা শরীর মাছ বা কুমিরের মতো। এক্স্যাক্ট যে কি এটি উনি ভালো দেখতে পারেন নাই, কিন্তু যেটা স্পষ্ট উনি দেখেছিলেন, এর মাথাটা মানুষের মতো, চোখগুলো বড় বড় গোল, আর মুখে ঠিক মানুষের মতো দাঁত। সুমন ভাইয়ের আম্মার কাছে এসে অদ্ভুত শব্দে হেসে ওঠে। সুমন ভাইয়ের আম্মা ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। সুমন ভাইয়ের আম্মার শব্দ যখন বাসার লোক শুনতে পারে, তারা তাড়াতাড়ি পুকুরের কাছে চলে এসে তাকে অজ্ঞান অবস্থায় পান। তখন তাকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তার জ্ঞান ফেরানো হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সুমন ভাইয়ের আম্মা সব বিষয় খুলে বলেন। লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। ঘটনাটির শুরু আসলে হয়েছিল সুমন ভাইয়ের আম্মা যেই রাত্রে ওই আম গাছের নিচে গিয়েছিলেন, তখন থেকেই ওনার সাথে এই প্যারানরমাল বিষয়গুলো ঘটা শুরু করে। এক রাত্রে সুমন ভাইয়ের আব্বা বাসায় ছিলেন না।
বাসায় ফিরতে উনি অনেক দেরি করছিলেন। সুমন ভাইয়ের আম্মা, সুমন ভাই এবং সুমন ভাই ছোট বোন তারা একসাথে শুয়েছিলেন। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন তখন অনেক ছোট। রাত যখন প্রায় 12:30, তখন সুমন ভাই এবং তার বোন দুজনেই ফিল করেন কে যেন 2 হাত দিয়ে তাদের গলাটা চেপে ধরে উঁচু করে ফেলেছে। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন উভয়ই খেয়াল করেন যেই লোকটি তাদের গলা চেপে উঁচু করে ধরেছে সে আর কেউ নন, এটা তাদের মা। এবং সুমন ভাইয়ের আম্মাকে দেখে কোনোভাবেই তারা নিজের মা হিসাবে চিনতে পারছিলেন না। চুলগুলো ছিল অগোছালো, চেহারার ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল এবং গলা দিয়ে গড়গড় গড়গড় শব্দ আসছিল। এদিকে সুমন ভাই ওনার ভাষ্য অনুযায়ী ওনার দম আটকে প্রায় মরেই যাবেন, এমনই আশা করেছেন হয়তো এখনই উনি মারা যাবেন। কিন্তু হঠাৎ করে তখন ঘরে ওনার বাবা প্রবেশ করে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত সুমন ভাইয়ের আম্মার হাত চেপে ধরে। ওনার শক্তির সাথে কোনোভাবে ওনার বাবা পেরে উঠছিলেন না। তো অনেক কষ্টে ওনার 2 হাত থেকে ওনার 2 সন্তানকে ছুটাতে পারেন। যখনই ছুটায় ফেলেন তখনই সুমন ভাইয়ের মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখন সুমন ভাইয়ের বাবা স্পষ্টভাবে দেখতে পান যে ভয়ঙ্কর একটি দানবের মতো ছায়ামূর্তি সা করে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল এবং সুমন ভাইয়ের আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে বুঝতে পারেন যে আসলে সুমন ভাইয়ের আম্মা ওনার উপরে ভয়াবহ কোনো কিছুর একটি আছর পড়েছে। রায়ের মহল থেকে একটু দূরে একজন কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ দেখে শুনে বলেন যে যেই রাত্রে উনি আম গাছের কাছে গিয়েছিলেন রাগ করে, সুইসাইড করার ইচ্ছা ছিল তখনই কিছু দুষ্ট জিন ওনার পিছনে লাগে এবং তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। ওই ব্যক্তির বশীভূত করা বেশ কিছু শক্তিশালী জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মাকে এই জিনের আসর থেকে মুক্ত করেন। বেশ কয়েকবার যেতে হয়েছিল তার কাছে। শেষবার যখন যান তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ওই দিন ট্রিটমেন্ট শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রায়ের মহল ফেরার জন্য যে রাস্তাগুলো ছিল তখন তো অনেক রাত হয়ে যায়। রাস্তায় রাত্রে ছিনতাইকারীর ভয় ছিল। সুমন ভাইয়ের আব্বা ওই কবিরাজকে বলেন যে এত রাত্রে যাবো, রিক্সা বা অন্য কিছু তো পাওয়া যাবে না, কিভাবে যাব? তখন ওই কবিরাজ বলেন যে আমার বাসার থেকে বের হয়ে যাওয়ার পরপরই আপনারা একটা রিক্সা দেখতে পাবেন। আপনারা ওই রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বলবেন যে আপনারা কোথায় যাবেন, উনি আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে যখন সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা বের হয়ে আসেন, আসার পর সত্যি দেখেন যে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে আমরা রায়ের মহল এলাকায় যাব। রিক্সাওয়ালা জাস্ট শুধু মাথাটা কাত করে ইশারা দেন যে হ্যাঁ আমি যাব, উঠে বসেন। সুমন ভাইয়ের আব্বা আম্মা উঠে বসে। সারা পথে রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে নাই। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক যে রিক্সার গতি, মানে পা চালিত যে রিক্সাগুলো, এর যে গতি এর থেকে আরো বেশি গতি ছিল। লাইক এখন যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইটার যে স্পিড, এরকম স্পিড ছিল, যেটা স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয়। এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল, যে রাস্তাতে আসলে মানুষের বিশেষ করে চোর ডাকাতের ভয় বেশি, ছিনতাইকারীর ভয় বেশি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্টু লোক দাঁড়িয়ে আছে, যারা ছিনতাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করলো না। মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তারা কিছুই দেখছে না, এমনটা মনে হচ্ছে। রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়, নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে